রাজু, তাড়াতাড়ি চলো, স্কুলের সময় হয়ে যাইতাছে। রাজু, তাড়াও তো দেখি, মিঠু কি জানি একটা বলতে চায়। মাইয়া বাইশের পড়ালেখার কি দরকার? যাও যাও, ঘরে কাজ করো গিয়া। সালাম ফুফু আম্মা, কেমন আছেন? এই যে বিনা, তুমি এখানে কি করতেছো? মিনা কার্টুন কিংবা সিসিমপুর বা ডোরিমনের কথা নাই বলি, এরকম ৩০টির অধিক কার্টুনের চরিত্রগুলোর ভয়েস শিখেছেন আয়েশা আক্তার জেরিন। খাগড়াছড়ির এই মেয়েটি আজকে পরিচিতি পেয়েছেন দেশ জুড়ে। তার সাথে কথা বলবো। শুরুতেই স্বাগত জানাচ্ছি আপনাকে। কেমন আছেন এবং সব মিলিয়ে আজকের অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগছে? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ ভালো। আর এখানে আসতে পেরে তো আরো অনেক ভালো লাগছে। আপনার শুরুর গল্পটা আমরা জানতে চাইবো। সেটা হচ্ছে আপনি খাগড়াছড়ি থেকে পুরো বাংলাদেশের মাটিতে এখন জনপ্রিয়তা পেয়েছেন এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো আমরা শৈশবের গল্পটা জানতে চাই এবং সেই সময়কার বাধা বিপত্তিগুলোও একটু জানবো। আমি ছোটবেলা থেকে যখন স্কুলে পড়তাম, ক্লাস 1 2 3-তে, তখন হচ্ছে মানে সবাই কথা বলতে পারতো, মানে বোঝা যেত সবার কথা। বাট আমার কি হতো কি, কথা বোঝা যেত না, তো ম্যাডামরা পড়া ধরলে পারতাম না, তো এটা নিয়ে বারবার অভিভাবক ডাকানো হতো। তো আমার আম্মুই যাইতো, যেহেতু আম্মু হচ্ছে হাউস ওয়াইফ ছিল। তো যখন আস্তে আস্তে বড় হচ্ছি, কথা বোঝা যায় বাট কিছু কিছু জায়গায় বোঝা যায় না। তো এটা নিয়ে আসলে অনেক কথা বলতো, অনেকে হাসাহাসি করতো। তো আসলে না, ওইটা নিয়ে না আমার খুব খারাপ লাগতো যে আসলে সবাই এভাবে বলতেছে, মানে তাহলে আমি একটা কিছু করি যে সবাইকে দেখাই দিতে পারবো যে আমার এই কথার জন্য যেহেতু এত কথা বলা লাগতেছে, মানে এত কথা শুনতে হচ্ছে, কিছু একটা করা দরকার মা বাবার জন্য হলো। তো তারপরে আসলে মিমিক্রিতে আসা। শৈশবটা আসলে আপনার কোথায় কেটেছে? হ্যাঁ, আমার আব্বু যেহেতু সরকারি চাকরিজীবী, সেই সূত্রে হচ্ছে আমি প্রথমে ঠাকুরগাঁও ছিলাম, তারপরে হচ্ছে নেত্রকোনা। কথা বলতে পারেননি, এজন্য আপনার বন্ধুরা আপনাকে টিজ করতো, এটি পাড়ি দিয়েছেন। এরপরে নিজেকে অন্যভাবে তৈরি করলেন, লালন করলেন। মানে এই লালন, এই যাত্রাটার গল্প যদি একটু ছোট করে বলতেন। তখন কি হতো, আমার একটা সিনারি মনে আছে যে আমি গাছ বলতে পারতাম না, গাছ আর ঘাস এই দুইটা উচ্চারণ করতে পারতাম না। তো এটা নিয়ে যখন ছুটি হতো, সবাই ভেঙাতো যে গাছ বলতে পারে না, ঘাস বলতে পারে না, এগুলো নিয়ে আসলে মজা করতো আর কি। যখন আমি হচ্ছে ক্লাস 8-এ ছিলাম, আমি আসলে ক্লাস 6 থেকেই নিজে নিজে হচ্ছে কবিতা আবৃত্তি করতাম। তো কবিতা আবৃত্তি করলে তো একটু উচ্চারণ শুদ্ধ হওয়া লাগে, তো নিজে নিজে করতাম। বাট মিমিক্রি আইডিয়াটা আসলে তখন ছিল না। মিমিক্রি হচ্ছে আমি 2024 সাল থেকে শুরু করি। মানে কার্টুন দেখতেছিলাম, তখন হচ্ছে মাথায় আসে, আচ্ছা ঠিক আছে, আমি তো এটা কপি করে দেখতে পারি হয় কিনা। পরে কপি করলাম, 3-4টা ভয়েস হয়ে গেছে হুবহু। তারপর আমি এটা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আপলোড দিলাম, দেখলাম অনেকে অনেকভাবে মানে কংগ্রাচুলেশন জানাচ্ছে, সাড়া দিচ্ছে। তো ভাবলাম আচ্ছা এটা দিয়ে আসলে কিছু করা যাবে, কারণ অনেকে বলতো যে কবিতা আবৃত্তি দিয়ে কিছু হবে না, এটা অনেকেই করে। মিমিক্রিটা আসলে সবাই পারে না, পারে অনেকজন বাট সবাই পারে না, তাহলে এই জন্য আমি এটাতে শিফট হলাম আর কি। মানে আপনার অনুপ্রেরণা আসলে কে ছিল? আর আমার ছোটবেলা থেকে এসবের অনুপ্রেরণা আমার আম্মুই থাকে। আব্বুও দেয়, বাট আব্বু হচ্ছে পড়াশোনাতে ফোকাস করতে বলে বেশি। আমার আম্মু খুব মানে এগুলো করলে আসলে অনেক খুশি হয়। তা আম্মু অনেক কষ্ট করছে আর কি আমার জন্য, এই জন্য অনেক বেশি খুশি হয়। প্রথম দিনের যদি অভিজ্ঞতাটা শেয়ার করতেন আমাদের সঙ্গে, মানে এটি কিভাবে সম্ভব হলো আর কেনই বা করলেন? প্রথম দিন যখন করলাম, তখন তো বাসায় আম্মু আর আমার বোন ছিল, ছোট বোন। ওরা শুনে অনেক খুশি হয়েছে। পরে যখন ফেসবুকে দিলাম, ফ্রেন্ডরা, স্যাররা অনেক ভালো বলছে, তখন অনেক আসলেই ভালো লাগছে। সামাজিক যোগাযোগ মাধ্যমটায় যখন ছড়িয়ে গেল, মানে একের পর এক, তো এটা বলাই চলে যে ভাইরাল হয়ে গেল। তো সেখানে কমেন্ট, যারা নেটিজেন আছে তারা মন্তব্যর ঘরে তো অবশ্যই মন্তব্য করেছে, মানে সেগুলো আপনি দেখেছেন? কোন জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে সেই জায়গাটায় মন্তব্যের ঘরে? ভালো লেগেছে বলে ফ্রেন্ডরা অনেক পজিটিভ কমেন্ট করেছে, ওগুলো দেখে আসলে অনেক ভালো লেগেছে। বা স্যারেরাও আসলে অনেক অনুপ্রেরণা দিয়েছে যে তুমি পারবা, এগিয়ে যাও, এটা নিয়ে আসলে বাংলাদেশে এখন ভালো ফিউচার আছে। যে চরিত্রগুলো দিয়ে আপনি পরিচয়টা পেলেন মিনা কার্টুনের, সেই চরিত্রগুলোর সংলাপ অর্থাৎ ভয়েস একটু শুনতে চাই আপনার কাছ থেকে, সেই কার্টুনের মতো করেই। আমি প্রথমে হচ্ছে মিনা কার্টুনের যে দোকানদার আছে, ওনার ভয়েসটা দিই। উনি এইভাবে কথা বলে। মাইয়া বাইশের পড়ালেখার কি দরকার? যাও যাও, ঘরে কাজ করো গিয়া। 18 বছরের কম বয়সী মাইয়া, আবার পড়ার বউ করবো, বাড়ির সব কাজ করবো। কম বয়সী মাইয়ারা অনেক কোমলমতি হয়।
এবার মিনা কার্টুনের হচ্ছে মিনা, রাজু আর মিঠু, ওদের কণ্ঠ। রাজু তাড়াতাড়ি চলো, স্কুলের সময় হয়ে যাইতাছে। রাজু তারাও তো দেখি মিঠু কি জানি একটা বলতে চায়। বলো মিঠু। ও দুইটা বাচ্চা পড়ছে। মিঠু মামা দেখছো রাজু, ও তো একলাকে কত সুন্দর লাগতাছে। মিনা মিনা, ও মিঠু তুমি একটা ভালা পাখি। মিনা, রাজু, মিঠু চলো আমরা লুকোচুরি খেলি। আচ্ছা তোমরা সবাই লুকাও, আমি তোমাকে খুঁজব। 1 2 3 4। রেডি 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 রেডি। এই যে তুমি মিঠু, তোমারে ধইরা ফেলাইছি। ও গাছগুলার মনে কেউ পানি দেয় না, গাছগুলা শুকাইয়া মরে যাইতাছে। ও অহন ভালা হইছে। সালাম ফুফু আম্মা, কেমন আছেন? এই যে মিনা, তুমি এখানে কি করতাছো? ও না ফুফু আম্মা, গাছগুলা তো শুকাইয়া মরে যাইতাছে। চলো আমার লগে বাড়িতে চলো। তারপর হচ্ছে মিনা কার্টুনের হচ্ছে মিনার ফুফু এভাবে কথা বলে, পাখির ওই খাসাটা 6 টাকায় দিবা, মিনার ওই বস্তাত পাখিটা লেগা কিনতেছি, খালি পডর পডর করে। তারপর হচ্ছে মিনার যে নতুন ম্যাডাম থাকে উনি এভাবে কথা বলে, এই বাচ্চারা, আমি তোমাদের নতুন আপা, সবাই আমাকে ম্যাডাম বলে ডাকবে। বলো পুষ্টিকর খাবার। পুষ্টিকর খাবার। অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগছে? অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে। আমরা এতক্ষণ শুনলাম সেই মিনা কার্টুনের কয়েকটা চরিত্রের ভয়েস। এখন যদি সিসিমপুরে আসি। আচ্ছা, সিসিমপুরে হচ্ছে ইকরির কণ্ঠ। ইকরি কিভাবে কথা বলে? টিটিউ টিটিউ টিটিউ। কি? আচ্ছা দাঁড়াচ্ছি, দাঁড়াও। বন্ধুরা, টিপটুসলা আজকে জানতে চাচ্ছে কিভাবে স্যান্ডেল পরতে হয়। তো চলো এটির সাথে। শ্যামাই আলী, শ্যামাই আলী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাক্ষাৎকারগুলো প্রকাশের পর থেকে কি ধরনের পরিচিতিটা পেয়েছেন, সেখান থেকে দর্শকরা কিভাবে রিয়াকশন করে সেটাও তো দেখেছেন। তো সব মিলিয়ে এখন কেমন সেই রিয়াকশনটা পাচ্ছেন? হ্যাঁ, প্রশংসা শুনতে আসলে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। বাট অনেকে অনেক কমেন্ট করে, মানে বেশিরভাগ কমেন্ট করে হচ্ছে আমার চেহারা দেখে, বা আমি যখন কথা বলি ওই সময় হয়তো একটু বিকৃত লাগতে পারে বা খারাপ লাগতে পারে, অনেকে অনেক আঘাত করে কথা বলে, এটা আসলে অনেক খারাপ লাগে। বাংলাদেশে অনেক ধরনের সুযোগ রয়েছে অনেকের ভয়েস দেওয়ার, সে বিষয়ে আপনি সুযোগ পেলে কাজ করবেন কিনা? হ্যাঁ অবশ্যই, কেন না, সুযোগ পেলে অবশ্যই করব। যেহেতু আমার পরিচিতি আছে, আমি কার্টুনের ভয়েস দিতে পারি, অন্যান্য ভয়েসও দিতে পারি, আমি সুযোগ পেলে অবশ্যই এই জায়গাতে কাজ করব। আমি যতদূর জানি আপনি একটা সরকারি নার্সিং কলেজে পড়াশোনা করছেন এবং পেশাটা অন্যরকম, এই পেশাটা আলাদা। দুই পেশায় কিন্তু পড়ে গেছে। তো কোনটা এনজয় করেন, আর নার্সিং হওয়ার পরিকল্পনায় কেন এসেছিল? আসলে দুইটা দুই রকমভাবে এনজয় করি। যখন আমি নার্সিং হসপিটালে যাই, মানুষকে সেবা করি, তাদের দোয়া পায়, খুবই ভালো লাগে। আসলে মানুষের দোয়া পেতে সবারই ভালো লাগে। আবার যখন নিজে মিমিক্রি করি, অন্যজনকে হাসাই, বাচ্চাদেরকে হাসাই, ওরা অনেক মজা পায়, ওইটা অনেক এনজয় করি। মানব সেবা করার জন্য আপনি কি এই নার্সিংয়ে ভর্তি হয়েছেন? হ্যাঁ অবশ্যই, আমার আসলে বাবা মার ইচ্ছে ছিল মেডিকেলে, যেহেতু সরকারি মেডিকেলে চান্স হয়নি, তারপর নার্সিংয়ে আসা। অভিনেত্রী হতে যদি কেউ বলে আপনাকে, অভিনয় করবেন? না, অভিনেত্রী হওয়ার ইচ্ছা নেই আমার, ভয়েস নিয়েই কাজ করার ইচ্ছা। এছাড়া অভিনয় জগতে আসলে যাওয়ার ইচ্ছা নেই, এইসব আমার ফ্যামিলি সাপোর্ট করবে না। সফলতা অর্জন করতে হলে কি কি করতে হয় ছোট করে আমাকে একটু বলেন, আমার জানার একটু আগ্রহ আছে। সফলতা অর্জন করতে হলে প্রথমে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, এটা অবশ্যই। আল্লাহ ছাড়া আসলে খারাপ সময়ে পাশে কেউ থাকে না, অনেক সময় ফ্যামিলিও থাকে না। আল্লাহর উপর আশ্বাস রাখতে হবে, নিজের প্রতি আশ্বাস রাখতে হবে, ধৈর্য ধরা শিখতে হবে। একজন সেলিব্রিটি হওয়ার পরে তার যে প্রতিবন্ধকতাগুলো তৈরি হয়, বা সেটা সামাজিকভাবেও হতে পারে, পারিবারিকভাবেও হতে পারে, আবার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, হ্যাঁ, তো এই জায়গাগুলো থেকে সবচেয়ে কোন দিক থেকে চাপটা বেশি এসেছিল? চাপটা আসলে বলতে গেলে আত্মীয় স্বজন আসলে কি অনেকে পছন্দ করে না এই জিনিসটা, অনেকে আবার অনেক সাপোর্ট দেয়, বাট অনেকে বলে এসব করে কি হবে, কোনো তো কাজ মানে কোনো উন্নতি দেখতেছি না, এসব করে শুধু পরিচিতি পেলে কি হবে, কাজ তো পাস না, মানে এরকম অনেকে অনেক খোঁচা দিয়ে কথা বলে।
তারপর টিচার আসলে অনেকে অনেকভাবে সাপোর্ট করে, বাট আমার অনেক শিক্ষক হচ্ছে কি এটা আসলে ভালোভাবে দেখে না, মানে নার্সিং করতেছি কেন ওইসব মিডিয়াতে বা ওইসবে আমি হচ্ছে ইন্টারভিউ দিই, এসব আসলে অনেকে পছন্দ করে না। যেহেতু বাংলাদেশে অনেক কার্টুন তৈরি হয়েছে বা প্রদর্শিত হয় টেলিভিশনগুলোতে, তো মোট কতগুলো কার্টুনে আপনি ভয়েস দিতে পারেন বা শিখেছেন? আচ্ছা, আমি এই পর্যন্ত প্রায় 30টার মতো কার্টুনের যে কণ্ঠ ওইটা হচ্ছে ট্রাই করা হয়েছে। আলহামদুলিল্লাহ ওই 30টার মতো হচ্ছে আমি ভয়েস দিতে পারি, চরিত্রে পারি। বাংলাদেশের জনপ্রিয় অভিনয় শিল্পীদের আপনি নাটক সিনেমা দেখেন, হুম। তাদেরও তো করা যায়, তাদের চেষ্টা করেছেন তাদের মতো কথা বলতে? আসলে এখনো হচ্ছে কার্টুনের বাইরে মানুষের ভয়েস আসলে ট্রাই করা হয়নি এখনো। আমি আসলে যখন অবসর সময় হবে আমি চেষ্টা করে দেখব। আপনার যেহেতু ফেসবুকে ইনকাম নাই, আপনি ফেসবুকে ভিডিও আপলোড করছেন কেন? অনেকে তো ইনকাম করার জন্য করে থাকে এগুলো, হুম। আপনি এর ব্যতিক্রম কেন? আমার হচ্ছে কি ভালো লাগে তার জন্য আসলে ভিডিও আপলোড করা, মানে এখান থেকে যে টাকা ইনকাম করতে হবে এমন না। টাকা ইনকাম করার আরও পথ আছে, যেমন আমি ভয়েস দিয়ে টাকা ইনকাম করতে পারি, বা ওইটার আলাদা মানে ফেসবুক থেকে যে টাকা ইনকাম করতে হবে এটা একটা লোভ, মানে সবাই করতেছে আমিও করব, এরকম আসলে আমার মধ্যে কোনো কিছু আসেনি। আমার ভালো লাগে তার জন্যই দেওয়া হয়। আজকে অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুনলাম আপনার কাছ থেকে অনেক মিষ্টি মিষ্টি কথা এবং মিষ্টি মিষ্টি সংলাপ বলছে এই কারণে কার্টুনের বেশ কিছু চরিত্রের সংলাপ শুনিয়েছেন। তো আজকে আপনাকে এই দর্শকদের কাছ থেকে বিদায়টা নিতে হবে। বরাবরই যেহেতু আমরা নিয়ে থাকি, আজকে ব্যতিক্রম হয়ে যাক, দর্শকদের কাছ থেকে বিদায়টা নিয়ে ফেলেন আজ। বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবা। আর আমার অনুষ্ঠানটা তোমার কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। আর সময়ের সাথে থাকবা। টাটা।